হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব রেলের যে সেটটা করাতাম সেই সেট থেকে 58 নম্বর সেট আজকে শুরু করব। ম্যাথ 58-এর যে ম্যাথগুলো সেগুলো রেলে আসার ম্যাথ এবং বাকি যে রাজ্য সরকার পরীক্ষাগুলোতে সেগুলোতেও কিন্তু টাইপের ম্যাথ আসে। স্কিপ করবে না। দেখো, ম্যাথ শিখতে গেলে তুমি যেখান থেকে ম্যাথ পাবে সেখান থেকে করবে। শুধু যে আমি পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াসের চাকরি করব তার জন্য ওই পরীক্ষায় দেবো, বাকিগুলো দেবে না, আমার মনে হয় ভুল হবে, তাই না? যোগ্যতা অনুসারে সবগুলোতেই অ্যাপ্লিকেশন করা দরকার এবং পরীক্ষা দেওয়া দরকার। তো সেখানে রেলের চাকরিতে যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলোই নিয়ে এসেছি। এই অঙ্কগুলো 2022 সালে এসেছিলো, প্রিভিয়াস যে রেলের পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার। তো সময় নষ্ট করছি না, অনেকগুলো ম্যাথ আছে। দেখো, 1 নম্বর ম্যাথ। একটি গাড়ি এক নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 45 কিমি পার ঘন্টা গতিতে এবং একই পথ ধরে শুরুর স্থানে ফিরে আসে 36 কিমি পার ঘন্টা গতিতে। সমগ্র যাত্রায় গাড়িটির গড় গতি নির্ণয় করো। এটাও পরীক্ষা এসছে। আমরা কি জানি? এটা 2ab/a+b, তাই না? 2ab/a+b, তাহলে 45 × 36 × 2 বাই যোগ করলে কত হবে? 36 81, তাই না? তাহলে 5 নং 45, 9 নং 81, 4 নং 36, 4 দুগুণে 8, 5 8 40 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে উত্তর। এবার একটা সরল দিয়েছে, 4 নম্বর ম্যাথ। দেখো, সরলে কি করব আমরা? 0.12 উপরে বার দেওয়া আছে, প্লাস 0.6 উপরে বার, প্লাস এই জায়গাটা মাইনাস হবে, মাইনাস, তারপরে 0.3 উপরে বার উঠালে আমরা কি নেব? দুটো সংখ্যার উপরে বার, তার মানে আমরা 12/99 মাইনাস 6/9, একটার উপরে আছে মানে একটা 9 প্লাস 3/9, এটাই নিয়ম। এবার লসাও কত? 99, তাহলে 12 মাইনাস 6 11 66 প্লাস 3 11 33, তাই না? তাহলে 33 আর 12 যোগ করলে কত হবে? 12 আর হলো 33 হয়ে যাবে 45, তাই না? 45/99, 5 নং 45, 9 11 99, কিন্তু মাইনাস আছে, তাই না? মাইনাস চিহ্ন, তাহলে -5/11 অ্যান্সার। এবার হচ্ছে 15 নম্বর ম্যাথটা দেখো। বলেছে একটি ঘনক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত হলো 60:24:7। 60:24:7 কর্ণের দৈর্ঘ্য এটা, তাই না? এবং প্রতিটি কর্ণের দৈর্ঘ্য হলো 130 সেন্টিমিটার, মানে এটা হচ্ছে 130 সেন্টিমিটার হলে ঘনক্ষেত্রটির আয়তন কত? কি বলেছে? সেমিকিউব। ঘনক্ষেত্রটির আয়তন বের করতে বলেছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান সমান আমরা কি লিখতে পারি? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার ইকুয়াল টু 130। তাহলে দৈর্ঘ্য কত? 6, ওকে 60x নিলাম, প্লাস প্রস্থ কত? 24x স্কয়ার নিলাম, প্লাস 7x স্কয়ার, এটা রুটের মধ্যে, ইকুয়াল টু 130 লিখলাম। তাহলে এখানে পাবো কত? 3600x স্কয়ার প্লাস 576x স্কয়ার প্লাস 49x স্কয়ার, ঠিক আছে? এই জায়গাটা হবে 4225x স্কয়ার ইকুয়াল টু 130। তাহলে এটা হচ্ছে 65 স্কয়ার, 65 হচ্ছে বর্গমূল। 65কে করো, দেখো, 25 2, 5 6 30 2 32, 5 6 30 3, 6 6 34 আর 3 39, 4225। তার মানে এটা হচ্ছে 65x ইকুয়াল টু 130, রুটের বাইরে চলে আসলো। তাহলে x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু পেলাম কত? 2। এবার এখানে গুণ করো, 60 × 2 120, আর হচ্ছে একটা হচ্ছে 48 আর একটা হচ্ছে 14। এবার এর আয়তন বের করতে হবে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত? 120 ইন্টু প্রস্থ কত? 48 ইন্টু 14, ঠিক আছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে LBH, এটা হচ্ছে আয়তন, LBH, তাই না? ঘনকের, এটা হচ্ছে ঘন না, ঘনক যেটা, ঠিক আছে? ঘনক্ষেত্রের
তো এর আয়তন সূত্র হচ্ছে LBH, ঠিক আছে। তাহলে এটা গুণ করতে হবে, এটা গুণ করলে হবে কত আসবে, 80 640 এরকমই আসবে, তাই না। গুণ করে দিই, 48 14 4 32 3 16 19 8 8 4 4 17 7 672। তাহলে 672 ইন্টু 120, 2 0 0 0 0 2 দুগুণে 4 7 দুগুণে 14 4 1 12 কে 13, সরি আরেকবার যাবে, 2 7 কে 7, ভুল হলো মনে হচ্ছে, কোথাও মনে হচ্ছে ভুল হলো। গুণ করতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে। 0 আর 2 16 1 9 4 12 48, তাই না। পাঁচ 5760, তাহলে 5760কে কত দিয়ে গুণ করতে হবে, 14 দিয়ে। 2 28 30 3 4 20 আর 3 23 0 6 7 কে 7 5 কে 5, 80 640, ওটাই 80 640 হচ্ছে উত্তর। দেখো গুণ করতে গেলে একটু বড় হয়ে যাচ্ছে, তাই না। হচ্ছে 27 নম্বর অঙ্ক। 27 নম্বর, স্বাভাবিক গতির 7/8 গতিতে চলে আনস 35 কিমি দূরত্ব অতিক্রম করে 50 মিনিটে। এটা হচ্ছে 7/8 হচ্ছে গতি, কিন্তু সময় করলে উল্টে দিতে হবে। কি করতে হবে, 7:8, তাই না। 8:7, এটা হচ্ছে গতি আর এটা হচ্ছে টাইম, 7:8। তো বলছে 35 কিমি দূরত্ব অতিক্রম করে 50 মিনিটে, তাহলে আনসের স্বাভাবিক গতি কত। 35 কিমি দূরত্ব অতিক্রম করে 50 মিনিটে, তাহলে মিনিট বলেছে, তাহলে তার গতিবেগ কত, 50 দূরত্ব বাই সময়, স্পিডটা বের করছি, দূরত্ব বাই সময়, মানে একে ঘন্টা করতে হবে, তাহলে উপরে দিয়ে দিলাম। 5 7 35, 6 7 42 কিমি পার আওয়ার। এর গতি কত, 42 কিমি পার আওয়ার। তার মানে 42 কিমি পার আওয়ার মানে তার স্বাভাবিক গতি, তার গতি কত, 42 কিমি পার আওয়ার। তাহলে 8 ভাগের 7 ভাগ গতিতে চলছে, তার মানে 50 মিনিটে। তাহলে এই 42টা হচ্ছে এই 7 ইউনিট সমান সমান, তাহলে 1 ইউনিট সমান সমান 6, ঠিক আছে। 1 ইউনিট সমান সমান 6। দেখো 35 কিলোমিটার যায় 50 মিনিটে, কখন যায়, 7/8 গতিতে যদি চলে, তাহলে মানে 8 ভাগের 7 ভাগে যদি চলে, তাহলে 35 কিমি যেতে তার 50 মিনিট সময় লাগে। তার মানে এই গতিবেগটা কোনটার, তাহলে এই 7 ইউনিট, এই 7 ইউনিট সমান সমান 42, তাহলে 1 ইউনিট সমান সমান 6, তাহলে তার স্বাভাবিক গতি কত ছিল, এখানে যেতে হবে, 6 8 48 কিমি পার আওয়ার, ঠিক আছে। তাহলে আনসের স্বাভাবিক গতি কত, 48 কিলোমিটার পার আওয়ার। নম্বর 29 নম্বর, এবার 29 নম্বর বলেছে চক্রবৃদ্ধি সুদে এক নির্দিষ্ট পরিমাণ অর্থ 19,360 টাকা হয় 2 বছরে। 2 বছরে কত হয়, 19,360 টাকা, ঠিক আছে। এবং 21,296 টাকা হয় 3 বছরে। 21,296 টাকা হয় 3 বছরে। তার মানে 1 বছরে কত বাড়লো, 19,360 টাকাকে যদি বিয়োগ দিই, 1936 টাকা 1 বছরে। 1936 টাকা 1 বছরে, মানে এই টাকাটা 1 বছরে যে কোনো চক্রবৃদ্ধি কি হয়, সর্বসুদই হয়, তাই না। তাহলে 19,360 টাকায় 1936 টাকা হয় 1 বছরে বাড়লো এই টাকাটা, এই যে বেড়ে 21,296 টাকা হয়েছে। তাহলে 19,360 টাকায় হয়ে যায় সুদ 1 বছরে কত, 1936 টাকা।
তাহলে 1 বছরে সবসময় চক্রবৃদ্ধি হোক আর সরল সুদ হোক, কিন্তু পার্সেন্টেজটা কিসে বেরোয়? সবসময় সরল সুদেই বেরোয়, তাই না? সরল সুদেই বেরোয়। তাহলে আমি কি করব এবার এখান থেকে? তাহলে আমার কাজ হচ্ছে যে পার্সেন্টেজটা কত, তাহলে কত পার্সেন্টেজ হবে ইন্টু 100, 1 বছরেই বের করতে হবে, কারণ 1 বছরের টাকাই এটা। তাহলে এটা বেরোবে 10% হচ্ছে পার্সেন্টেজ, 1 বছরের 10% বেরোলো। তাহলে এবার বলেছে যে ওই একই পরিমাণ অর্থের একই বার্ষিক সুদের হারে 3 বছরের সরল সুদ কত? তাহলে আমি তো টাকা জানি না, পি টাকা, 1 + 10/100 কত বছরের? 3 বছরের। 3 বছরের। এবার আমি 10% পেয়ে গেলাম। এবার আমার অঙ্ক আর একটু বাকি আছে। 10% যেটা পেলাম, পি টাকা স্কোয়ার করলাম কেন? উপরে দেখো 2 বছরে কত টাকা হয়? 19,360 টাকা। 2 বছরে হয় 19,360 টাকা। এখান থেকে আমি কি পাবো? এখান থেকে আমি আসলটা পেয়ে যাব। তাহলে 10 × 20, তাহলে 11 × 11 × p/100 = এত টাকা। ঠিক আছে, 11 কে 11, 19 থাকলো, মানে 83 থাকলো, 7 11 77, 78 79 80 81 82, 6 11 66 কেটে গেল। এবার এখানে দেখো 11 কে 11, 6 11 66 কেটে গেল। তাহলে p = পেলাম 1600 টাকা। বোঝা গেল ব্যাপারটা? কি করলাম? 1 বছরে আমি 10% বের করে নিলাম, তারপরে আমি পি টাকা 10% = 19,360 টাকা। কত টাকা? কত বছরে হয়? 2 বছরে বলে দিয়েছিল, 2 বছর হয় এত টাকা। সেই চক্রবৃদ্ধিতে ফেলে দিলাম, পির মান পেয়ে গেলাম 16,000 টাকা। এবার 16,000 টাকাকে 10%-এ কত বছরে? 3 বছরের সরল সুদ বের করলে, তাই না? 3 × 16 4800 টাকা। দুটো শূন্য, 4800 টাকা। 3 বছরের সরল সুদ হবে 4800 টাকা। এটা সরল সুদে ফেলে দিলাম, বেরিয়ে গেল অঙ্ক। এবার হচ্ছে 33 নম্বর। 33 নম্বর দেখো, বলেছে সরল সুদে এক নির্দিষ্ট পরিমাণ অর্থ 160% হয় 5 বছরে, অর্থাৎ 160% হয় 1 বছরে। এই অঙ্কটা করতে হবে। n1 - 1/t1 = n2 - 1/t2। তার মানে এই প্রথমটা হচ্ছে n1, 160% হয় 5 বছরে, তার মানে 160% হয়ে যায়। 100 টাকা 160%, মানে 160 গুণ হয়ে 60, মানে কি বলবো, 100 টাকা 160% হয়। তার মানে এখানে n ধরতে হবে এটাকে। 160% বলতে 1.6 গুণ। ঠিক আছে, 1.6 গুণ হয়ে গেছে। তাহলে 1.6 গুণ -1 কত বছর হয়? 5 বছরে t1 এর মান। n2 এর মান কত? কত বছরে 2 গুণ হবে 2 - 1 কত বছরে? t2 এর মান বের করতে হবে। তাহলে এই জায়গাটা বিয়োগ করলে 0.6/5 = 1/t2। তাহলে এখানে চলে আসবে 0 উল্টো দিকে। তাহলে আমাকে কি করতে হবে? 6 দিয়ে 50-কে ভাগ করতে হবে। তাহলে 50-কে ভাগ করলে 3 × 2 = 6, 25 × 2 = 100, তার মানে 8 পূর্ণ 1/3, তাই না? কত আছে? 8 পূর্ণ 1/3 বছর। কত বছরে? এত বছর। নম্বর 36 নম্বর, একটি দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে 8% লাভ এবং 13% ক্ষতির পরিমাণ হচ্ছে 115.50 টাকা। তার মানে 108% লাভ আর হচ্ছে 13% ক্ষতি, মানে 87। এদের পরিমাণ হচ্ছে কত? 21%, তাই না? 21% = 115.50। এটাই বলেছে এখানে যে 8% লাভ এবং 13% ক্ষতির পরিমাণ হচ্ছে 115.50 হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? মানে 21%-এর ডিফারেন্স। তাহলে 21% সমান কত? নিচে 100 বসিয়ে দাও, আর ইন্টু 21, নিচেই থাকবে 21 আর উপরে চলে যাবে 100, কেটে দাও। তাহলে 21 হলে এবার 21 দিয়ে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করলে কত পাবো দেখো, 3 × 3 = 9, 10 11, 3 8 24, 3 5 15, 3 7 21, 5 7 35, 5 7 35। তাহলে 5 5 0
550 টাকা। 550 টাকা উত্তর। হচ্ছে 40 নম্বর অঙ্ক, বলেছে একটি সমবাহু ত্রিভুজ এবিসি রয়েছে, সমবাহু ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ রয়েছে 12 সেমি ব্যাসার্ধের এক বৃত্তের মধ্যে, এক বৃত্তের মধ্যে, আগে বৃত্তটাই একই, বারো সেমি ব্যাসার্ধের এক বৃত্তের মধ্যে, ঠিক আছে। তারপরে কি বলেছে, তারপরে বলেছে এবং কেন্দ্র হলো ও, কেন্দ্র হলো ও এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ তাহলে সমবাহু ত্রিভুজের এটা হচ্ছে ত্রিভুজের বহির্বৃত্ত, ঠিক আছে। ত্রিভুজের অন্তর্বৃত্ত আর বহির্বৃত্ত থাকে। ত্রিভুজের বহির্বৃত্ত হলে তার আর সমান সমান আমরা লিখতে পারি a/2√3, a/2√3 আমরা লিখব, এটা হচ্ছে বহির্বৃত্ত, বহির্বৃত্ত, ঠিক আছে। তার আর এর মান হচ্ছে a/2√3, এ হচ্ছে এর বাহু, ঠিক আছে। তাহলে আর সমান সমান কত লিখব? ব্যাসার্ধ কত দিয়েছে? 12, তাই না? তাহলে 12 = a/2√3, না সরি a/√3, 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 a/2√3 হচ্ছে অন্তর্বৃত্ত, এটা হচ্ছে বহির্বৃত্ত, আর অন্তর্বৃত্ত যেটা মানে ত্রিভুজের ভেতরে বৃত্ত, ঠিক আছে, এটা হচ্ছে আর সমান সমান a/2√3, আর এটা হচ্ছে a/√3, a/√3, তাহলে a সমান সমান 12√3 হচ্ছে উত্তর। তার মানে এর বাহু হচ্ছে 12√3, এর বাহু 12√3, এটা হচ্ছে অন্তর্বৃত্ত আর এটা হচ্ছে বহির্বৃত্ত, তার আর এর মান হচ্ছে a/√3 আর ওটা হচ্ছে a/2√3। হচ্ছে 50, বলেছে একটি কার্যের 87.5% সম্পন্ন করতে পারে 35 দিনে, ঠিক আছে। তাহলে 87.5% করে 35 দিনে, তাহলে একে করবে কত? আর 100% করতে ওর কতখানি লাগবে সময়, কত দিন লাগবে? 100%টা বের করতে হবে, 100% করতে তার কত দিন সময় লাগবে। দশমিক উঠিয়ে নিলাম, 5 7 35, 5 17 85, 5 5 25, 7 2 14, আর হচ্ছে 5 7 35, তাহলে এখানে হবে 40, তাই না? 40 দিয়ে কাটো, তার মানে তার পুরো 100% কাজ 40 দিন লাগবে, 100% কাজ তার 40 দিন লাগবে এর, ক্লিয়ার? এবার বি ওই একই কাজ 65% করতে পারে 23.4 দিনে, 23.4 দিনে কতখানি করে 65%, তাহলে 100% করতে তার কত সময় লাগবে সেটাও বের করতে হবে। তাহলে 5 13 65, 5 2 10, 18 দিয়ে কেটে যায়, 18 2 36, তাহলে এরও 100% কাজ করতে 36 দিন লাগবে। তাহলে এবার শেষে বলেছে তারা একদিনে তারা কাজটি কতখানি সম্পূর্ণ করবে, তাহলে a × b বাই a + b, 36, 4 19 76, 4 10 40, তাহলে এটা দিনে সরাসরি, কিন্তু এখানে বলেছে কত অংশ, অংশ করলে উপরে চলে যাবে না 19 আর নিচে পড়ে থাকবে এত। যদি দিন বলতো তাহলে এটা হতো, আর অংশ বললে উল্টে দিতে হবে, 19/360 হচ্ছে 58। একটি পাইপ একটি খালি ট্যাঙ্কে ভর্তি করতে পারে 12.5 ঘন্টায়। ট্যাঙ্কের নিচে এক ছিদ্র রয়েছে যা সম্পূর্ণ ভর্তি একটি ট্যাঙ্কে খালি করতে পারে 17.5 ঘন্টায়। ভরে 12.5 ঘন্টায়, খালি করে 17.5 ঘন্টায়। ছিদ্রটি ট্যাঙ্ক ভর্তির জন্য পাইপটি খোলার 14 ঘন্টা পর বন্ধ করা হলে, অর্থাৎ খুলেছে দুটোই, কিন্তু যেটা ছিদ্র সেটাকে বন্ধ করেছে 14 ঘন্টা পর, তাহলে ট্যাঙ্কটি ভর্তি করতে মোট কত সময় লাগবে? তাহলে 12.5 ঘন্টা আর হচ্ছে 17.5 ঘন্টা, এদের লসাগু হচ্ছে 87.5, ঠিক আছে। তাহলে এর হচ্ছে 7 আর এর হচ্ছে 5 ইউনিট, ক্ষমতা 7 আর এর হচ্ছে 5, কিন্তু এদের ডিফারেন্স কত? 2, কারণ 14 ঘন্টা পর ডিফারেন্স হচ্ছে 2, তো ডিফারেন্স 7 - 2, 7 - 2 = 2, 2 ডিফারেন্স, ক্ষমতার ডিফারেন্স 2,
কিন্তু 14 ঘন্টা, তাহলে তারা একসাথে যে করেছে 14 ঘন্টা কতটুকু করেছে? তাহলে 14 × 2, তাই না? কারণ একটা ভরে একটা খালি করে, ডিফারেন্স কত? 2। তাহলে 14 ঘন্টা চলেছে, তাহলে দুইজনে মিলে কতটা করে? 28 ইউনিট করে। টোটাল ইউনিট কত? 27 ইউনিট। তাহলে 87.5, ওখান থেকে যদি 28 বাদ দিই 59.5, 59.5 থাকলো। তাহলে 59.5 আগে করেছিল 14 ঘন্টা দুইজনে একসাথে, প্লাস এবার এ করবে, যেটা ছিদ্র ছিল ওটা বন্ধ। তাহলে এর ক্ষমতা কত? 7। তাহলে 8.5 হচ্ছে এখান থেকে বেরোবে। তাহলে 14 + 8.5 মানে 22.5। বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পেরেছি। এর লসাগু হচ্ছে, এর লসাগু করো, লসাগু করলে 87.5 বেরোবে টোটাল ইউনিট। এর 7 ক্ষমতা, এর 5 ক্ষমতা, কিন্তু 14 ঘন্টা চলেছে দুইজনই। তাহলে 14 ঘন্টায় দুইজনে চলে, এদের ডিফারেন্স কত? কারণ একটা ভরে একটা খালি করে, ডিফারেন্স কত? 2। তাহলে 14 ঘন্টা অবধি চলেছিল, তাহলে 2 ইউনিট যে ক্ষমতা সেটা তাহলে 1 ঘন্টায় 2 ইউনিট করছে, তাই না? তাহলে 14 ঘন্টা চলেছিল, তাহলে 28 ইউনিট করে নিয়েছে। টোটাল এত, বাদ দিলে থাকলো এত। এবার এটা কে করবে? ছিদ্রযুক্ত, ওটা তো বন্ধ, বাকি এ করবে 7, ভাগ দিয়ে দাও। 8.5 ঘন্টা আরও লাগবে, তার মানে 14 ঘন্টা আগে করেছে, পরে 8.5 লাগবে। টোটাল 22.5 ঘন্টা। টোটাল লাগবে কত? 22.5 ঘন্টা সময় লাগবে। 59 বলেছে রেচেল 10,000 টাকা বার্ষিক। কত টাকা? 10,000 টাকা বার্ষিক 10% সরল সুদে ঋণ নেয়। সে 3,000 টাকা ফেরত দেয় 1 বছর পর। কত পার্সেন্টে? 10%। 1 বছরে 3,000 টাকা ফেরত দেয়, তাহলে 1 বছরে ফেরত, 1 বছরে সুদ হচ্ছে কত? 1,000 টাকা, কিন্তু দিচ্ছে 3,000 টাকা। তার মানে তাহলে আসল থেকে 2,000 টাকা আরও চলে যাচ্ছে, তাই না? 1,000 টাকা তো সুদ হয়, কিন্তু টোটাল মিলে দিচ্ছে 3,000 টাকা। তাহলে 3,000 দিলে 1,000 সুদ, তার মানে 11,000 টাকা। তার থেকে 3,000 বাদ দিলে থাকছে 8,000 টাকা। 8,000 টাকার উপরে আবার 10%। আবার কি বলেছে? আবার বলেছে দেখো 2,800 টাকা ফেরত দেয় 2 বছর পর। তার মানে আবার 1 বছর খাটছে, 800 টাকা, সাথে টোটাল দিচ্ছে কত? 2,800 টাকা, তাই না? 800 টাকা হচ্ছে সুদ, কিন্তু দিচ্ছে কত? 2,800 টাকা। 2,800 টাকা যদি দেয়, 2,800 টাকা 2 বছর পর ফেরত দেয়। প্রথমে দিয়েছিল 3,000 টাকা, এবার হচ্ছে 800 টাকা। তাহলে বাকি 2,200 টাকা ওখান থেকে যাচ্ছে, সরি 2,000 টাকা ওখান থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে 2,000 টাকা, সাথে 800 টাকা সুদ, টোটাল 2,800 টাকা। যদি দেয় তাহলে 8,000 টাকা থেকে 2,000 টাকা আরও এক্সট্রা চলে যাচ্ছে, তাই না? তাহলে বাকি থাকলো কত? 6,000 টাকা। বোঝাতে পারলাম? 800 টাকা প্লাস 2,000, টোটাল 2,800 টাকা, তাই না? 2,800 টাকা চলে গেলে 2,000 টাকা, 800 টাকাটা সুদ, তাই না? আর 2,000 টাকা এখান থেকে যাচ্ছে 8,000 টাকা থেকে। থাকলো কত? 6,000 টাকা। 6,000 টাকার আবার 10%, 600 টাকা। তাহলে শেষের বার কত দিতে হবে? 6,000 টাকার উপরে 600 টাকা আরও সুদ, তার শেষের বার দিতে হবে 6,600 টাকা, তাই না? 6,600 টাকা দিতে হবে। বোঝাতে পারলাম? চূড়ান্ত কিস্তিতে কত টাকা দিয়েছিল? 6,600 টাকা। সরল করো। 4 এর পাওয়ার 524, 4 এর পাওয়ার 524 মাইনাস 4 এর পাওয়ার 522 প্লাস 30 বাই 4 এর পাওয়ার 522 প্লাস 2। কী করবো আমি এখান থেকে? 4 এর পাওয়ার 522 নিব, নিয়ে 4 এর পাওয়ার এখানে আমি 2 নিলাম, মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ প্লাস 30 বাই, এটাকেই ভাঙছি, ভেঙে এই আকারে লিখলাম, ঠিক আছে? 4 এর পাওয়ার 522 প্লাস 2। এবার আমি কি করব? 4 এর পাওয়ার 522 ইন্টু 4 4 16, 1 মাইনাস 15 প্লাস 30, উপরের লাইন লিখলাম, নিচের লাইন লিখলাম 522 প্লাস 2। এবার কি করব?
এবার আমি 15 কমন নিচ্ছি, দেখো 15 কমন নিলে এটা তো গুণাকার আছে, তাহলে 4 এর পাওয়ার 522 প্লাস 2 হলো, প্লাস 2, আর এখানে হচ্ছে 4 এর পাওয়ার 522 প্লাস 2 হলো, কেটে দাও। তাহলে উত্তর কত? 15। 15 হচ্ছে উত্তর। 67, 25টি সংখ্যার গড় হলো 55। 25টি সংখ্যার গড় যদি 55 হয় তাহলে টোটাল কত? 2, 5 10 12, 5 25 2, 5 10 12, 1375 টোটাল। প্রথম 11টি সংখ্যার গড় 51। প্রথম 11টি সংখ্যার যদি গড় হয় তাহলে 51 ইন্টু 51, তাহলে 561, তাই না? এটা হচ্ছে 11টা আর এটা হচ্ছে 25টির। ঠিক আছে, মোবাইলটার টাইমটা খুব কম দেওয়া তো চলে যাচ্ছে বারবার। শেষ 10টি সংখ্যার গড় 56। 10টা সংখ্যার গড় যদি 56 হয় তাহলে টোটাল কত? 560। তাহলে 10টা আর এইদিকে 11টা 21টা, তাহলে 21টার টোটাল কত? 560 আর হচ্ছে 561, 1121। 1121 কটার? 21টার, তাই না? বাকি থাকলো কয়টা? 4টা। 4টার তাহলে কত? টোটাল কত? 1375, 1121, তাহলে 4 5 2, 254 হচ্ছে 4টার, বাকি থাকলো। এবার কি বলেছে? 66, 70 এবং অবশিষ্ট 4টি সংখ্যার গড় কত হবে? তাহলে 66 আর 70 যোগ করলে কত হবে? 136, আর অবশিষ্ট 254, তাহলে 4টা আর এদিকে 2টো, তাই না? এই যে 2টো, টোটাল কটা? 6টা। তাহলে একে 6 দিয়ে ভাগ করতে হবে, যোগ করলে কত হবে? এত, তাই না? তাহলে 390 10 9 3 6 6 6 36, 5 6 30, 65, তাই না? এবার হচ্ছে 69, বলেছে 1250 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হয় 102 টাকা। তাহলে 1250 টাকা যদি সুদ 102 টাকা হয় তাহলে সুদ আসল কত? ওটাই তো বের করবো না, 1352 টাকা। তাহলে 1250 পার্সেন্টেজ বের করতে বলেছে, তাহলে R/100 ইকুয়াল টু 1352। তাহলে 1250 নিচে নামিয়ে দাও। কত বছরের? 2 বছরের। ঠিক আছে, তাহলে 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, এটা হচ্ছে 625। 6 দুগুণে 12, 25 দুগুণে 50, তাহলে 1/100 স্কোয়ার ইকুয়াল টু 676/625, মানে 26/25। তাহলে 1 প্লাস R/100 ইকুয়াল টু 26/25, তাহলে 100 প্লাস R/100 ইকুয়াল টু 26/25, কেটে দিলাম। তাহলে এটা হচ্ছে 104, তাহলে 100 প্লাস R ইকুয়াল টু 104, তাহলে R ইকুয়াল টু 4%। করে দেখো, R ইকুয়াল টু 4% বেরোবে, 4%। 74 নম্বর আর 75 নম্বর। sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 2.5। আমরা কি জানি? sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান 1, তাই না? sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান 1। এবার আমি এটাকে ভাঙবো, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আছে, তাহলে sec স্কোয়ার sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 1। তাহলে sec থিটা মাইনাস tan থিটা, এটার মান দিয়ে দিয়েছে, এটার মান, এই জায়গাটা মাইনাস হবে একটা, এটার মান দিয়ে দিয়েছে কত? 2.5। তাহলে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 1/2.5। এটার মান তো দিয়েই দিয়েছে উপরে, তাই না? অঙ্কেতে দিয়ে দিয়েছে ওটার মান 2.5, বসিয়ে দিলাম, দশমিক উঠিয়ে নাও 0। আবার এখানে কি দিয়েছে? sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 2.5, এটার নিচে 0। এবার আমাকে কি করতে হবে?
5 5 25, 5 2 10, 5 5 25, 5 2 10। তাহলে এটা কেটে যায়, তাহলে 2 sec থিটা ইকুয়াল টু 2/5 প্লাস 5/2, লসাগু কত 10, ঠিক আছে। তাহলে 4 প্লাস 25, তাহলে পাচ্ছি কত 29/10। তাহলে 2 sec থিটা ইকুয়াল টু 29/20, এই 10-এর সাথে গুণ হলে 20, তাহলে 20 দিয়ে ভাগ করতে হবে। চার 20 80, 0.0। তাহলে 20 কে 20 একবার নিলাম, 90 নামলো, তারপরে 90 বলতে দশমিক নিয়ে 0 নিলাম, 4 20 80, কত নামলো 10 নামলো, দশমিকের জন্য একটা 0, 5 20 100, তাই না। 1.45 হচ্ছে উত্তর। 1.45। এবার হচ্ছে 75। বলেছে একটি কঠিন সমকোণী গোলাকার সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতার সমষ্টি হলো 39 সেন্টিমিটার এবং মোট পৃষ্ঠের আয়তন দিয়েছে 1716 সেমি স্কোয়ার আয়তন, ঠিক আছে। বুঝতে হবে অঙ্ক, ভুল ভালো অনেক আছে। তাহলে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, সিলিন্ডারের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2πr r প্লাস এইচ ইকুয়াল টু 1716। শেষে বলেছে সিলিন্ডারটির আয়তন কত, ঠিক আছে। সিলিন্ডারের আয়তন কত, তাহলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2πr r প্লাস এইচ। এটার মান দিয়ে দিয়েছে r প্লাস এইচ সমান সমান 39 দিয়ে দিয়েছে 39। তাহলে আমি এখানে 2 ইন্টু 22/7 ইন্টু r ইন্টু 39 ইকুয়াল টু 1716। তাহলে এই জায়গাটা পাবো কত দেখো, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 2 দিয়ে কাটছি, 11 দুগুণে 22, 7 11 77, 78 79 80 81 82 8 11 88, কেটে গেল, 2 দিয়ে কাটলো, এটা 2 দিয়ে কাটবে, 39 কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে r সমান সমান থাকলো 7। এবার হচ্ছে সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার এইচ, তাই না, পাই আর স্কোয়ার এইচ। এবার আয়তন আসতে হবে, তাহলে পায়ের মান কত 22/7, আর এর মান কত 7 × 7 ইন্টু এইচ কত, এইচটা এবার বের করতে হবে। যেহেতু আমি এখানে আর এর মান পেয়েছি 7 আর দুটোর মান 39, তাহলে 7 প্লাস এইচ ইকুয়াল টু 39, তাহলে এইচ ইকুয়াল টু কত 32, তাই না। তাহলে এখানে 32 লিখতে হবে। 7 7 কেটে দাও, 154 ইন্টু 32 গুণ করতে হবে, 154 ইন্টু 32 গুণ, 4 দুগুণে 8, 5 দুগুণে 10 1, 2 3, 3 4 12 1, 3 5 15 16 1, 3 3 1 4, 49 28। কত উত্তর 49। 78 79, 78-এর অঙ্কটা দেখো, গসাগু নির্ণয় করো। আচ্ছা 3 5 আর 12 যে সংখ্যাগুলো আছে ওদের গসাগু কত হবে 1, তাই না। 3x স্কোয়ার yz, 5x y স্কোয়ার z, 12x স্কোয়ার y স্কোয়ার z কিউব, এই যে 3 5 12 আছে কিনা, এদের গসাগু কত, এদের গসাগু 1। এবার গসাগু করতে গেলে এই টাইপের অঙ্কতে সব থেকে ছোটোটা নিতে হবে। সব থেকে ছোটোটা কোনটা, সব থেকে ছোটোটা হচ্ছে x y z, ওটাই উত্তর, ঠিক আছে। 28-এর 2 নম্বরে যেটা x y z এটাই হচ্ছে অ্যান্সার, কারণ 1 হচ্ছে গসাগু। সব থেকে ছোটোটা নিতে হয়, তাহলে x y z পেলাম, সব থেকে ছোটোটা এটাই, তাহলে এটাই উত্তর। 79, এক 7 মিটার উচ্চ বৃক্ষের শীর্ষ থেকে একটি স্তম্ভের অ্যাঙ্গেল অফ এলিভেশন হলো 30 ডিগ্রি। যদি স্তম্ভটি 47 মিটার উচ্চ হয় তাহলে স্তম্ভটি থেকে বৃক্ষটি কত দূরে অবস্থিত। ছবিটা হবে এরকম,
ছবিটা দেখে নাও, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 30 ডিগ্রি, এই টোটালটা হচ্ছে 47, আর এইটুকু যদি 7 হয় তাহলে এইটুকু কত, এখান থেকে এইটুকু হচ্ছে 40, তাই না? এখান থেকে এইটুকু 40, এটা 7, তাহলে আমার এইটুকুর মান অঙ্ক করতে হবে এইটুকু নিয়ে। তাহলে লম্ব বাই ভূমি, এইটুকুর দূরত্ব আমি ধরে নিলাম x সমান সমান tan 30 ডিগ্রির মান কত, 1/√3, তাহলে এখানে লিখে দাও 1/√3, তাহলে x = 40√3, তার মানে এখান থেকে এর দূরত্ব হচ্ছে 40√3। বোঝাতে পারলাম? এইটুকু যদি 7 হয়, টোটালটা 47 বলেছে, তাহলে 7 বিয়োগ করলে 47 থেকে 40 পাচ্ছি, তার মানে এইটুকু 40, আর এটা হচ্ছে tan 30 ডিগ্রির, ওর মান হচ্ছে 1/√3। তাহলে লম্ব বাই ভূমি, tan সমান সমান কী লিখব, লম্ব বাই ভূমি, তাই না? তাহলে লম্ব কত, লম্ব আমি মান পাচ্ছি কত, 40, আর এখানে tan 30 ডিগ্রির মান কত, 1/√3 = 40 বাই ভূমি, তাহলে ভূমি = 40√3। এবার হচ্ছে 82, বলেছে গমের মূল্য 20% হ্রাস পেলে এক গৃহবধূ 4 কেজি বেশি গম ক্রয় করেন 1200 টাকায়, তাহলে প্রতি কেজি গমের হ্রাস মূল্য কত? কিচ্ছু না, R/100 ইন্টু টাকাটাকে উপরে রাখবে, আর কত কেজি, 1200 টাকায়, তো 1200 টাকায় 1200 টাকাটাকে উপরে রাখবে, আর 4 কেজি বেশি পায়, এইটুকুই অঙ্ক। আর কত, 20% বাই 100, এটা হচ্ছে সূত্র হচ্ছে হ্রাস মূল্য, হ্রাস মূল্য বের করতে গেলে এইটুকু, ঠিক আছে? তাহলে 1200/4, 0 0 কাটো, 3 4 12, 3 20 60 টাকা, 60 টাকা উত্তর। হ্রাস মূল্য বের করলে জাস্ট টাকাটাকে উপরে রাখতে হবে। এবার হচ্ছে 85, বলেছে sec স্কোয়ার 37 ডিগ্রি মাইনাস tan স্কোয়ার 37 ডিগ্রির মান কত? আমরা কি জানি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা = 1, মানে থিটার মান দিয়েছে কত, এখানে থিটার মান দিয়েছে 37 ডিগ্রি, উত্তর কত, উত্তর হবে 1, এটা জাস্ট ফর্মুলায় ফেলে রেখেছে। নম্বর 3 ধরনের চা যা ক্রয় মূল্য প্রতি কেজিতে 500 টাকা, 720 টাকা, 900 টাকা, 500 টাকা, 720 টাকা, 900 টাকা। প্রথমটার কেজি কত, 9 কেজি টোটাল দাম পাবো, পরেরটা 5 কেজি টোটাল দাম পাবো, পরেরটা 11 কেজি টোটাল দাম পাবো। তাহলে 5 নং 4500, আর এটা হচ্ছে 0, 5 2 0, 3600, আর এটা হচ্ছে 9900 টাকা। টোটাল কত কেজি, টোটাল হচ্ছে 25 কেজি, 9 5 আর হচ্ছে 11, তাই না? 9 5 11, টোটাল কেজি হচ্ছে 25 কেজি, 25 কেজি। টোটাল টাকা কত, 9900 আর হচ্ছে 4500, টোটাল হচ্ছে 18000 টাকা, ঠিক আছে? তাহলে 18000 টাকাকে বাই 25, 1 কেজির দাম বেরোবে, 25 দিয়ে ভাগ করলে বিক্রয় মূল্য বেরোবে 1 কেজি গড়ে, কিন্তু বলেছে 20% লাভ, তাহলে 1 কেজির দাম বেরোবে কত, 18000কে 25 দিয়ে ভাগ করলে গড়ে কেজির দাম বেরোবে কত, 1 কেজির দাম কত, তাকে 20% লাভে বিক্রি করলে সেটাই গড়ে 1 কেজির দামই বেরোবে। 0 0 কাটো, তাহলে 5 24, 5 5 25, 3 5 15, 5 6 30, কেটে গেল 24 × 36, 4 6 24, 2 12 13 14, 3 4 12 1, 6 1 7, তাহলে 8 6 4, 864 টাকা, তাই না? প্রতি কেজি কত হবে, তা প্রতি কেজি বিক্রয় মূল্য হবে 892। 92তে বলেছে কে এর মান নির্ণয় করো, কে এর মান নির্ণয় করো যাতে 7 অঙ্কের সংখ্যা 0 3 2 কে বিভাজ্য হয় 12 দ্বারা। 12 দ্বারা বিভাজ্যের নিয়ম, 12কে ভাঙো, 3 × 4 12, তাহলে এই সংখ্যাটাকে কে এর মান এখানে ধরে নিতে হবে, যে কে এর মান যদি আমি 88, কে এর মান যদি আমি 8 ধরি, তাহলে এই জায়গাটা আমি 88 লিখব, কিন্তু 3 দিয়ে ভাগ যেতে হবে, 4 দিয়ে ভাগ যেতে হবে। 4 দিয়ে ভাগের নিয়ম কি, শেষের দুটো সংখ্যা যেন 4 দিয়ে যায়, 4 দিয়ে ভাগের নিয়ম, শেষের দুটো সংখ্যা 4 দিয়ে যাবে, তাহলে 4 দিয়ে যাবে সম্পূর্ণ সংখ্যা, তাহলে শেষের দুটো সংখ্যা 4 দিয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে, কিন্তু আমাকে 3 দিয়েও প্রমাণ করতে হবে যে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তাহলে 3 দিয়ে ভাগের নিয়ম কি, যোগ করো,
যোগ করে কত হচ্ছে 16, 18, 21, 22, 5 এ 27, যোগফল 27, তার মানে এটা 3 দিয়েও যাচ্ছে, তার মানে আমার কে এর মান কত 8, সরি কে এর মান হচ্ছে 8 উত্তর। এটা ধরে নিতে হবে অপশন দেখে একটু ওই জায়গাটা, তবে কি 4 দিয়েও যাবে 3 দিয়েও যাবে, দুটোই অ্যাপ্লাই করে দেখলাম, উত্তর আমার 8, 92 3 হচ্ছে 94। দুটি ঘনক যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, এটা ঘনক এটাও ঘনক, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, তাহলে এই টোটালটা কত হয়ে গেল 16 সেন্টিমিটার, টোটালটা 8 8 করলে 16 হয়ে গেল। এবার কি বলেছে যুক্ত করা হলো, যুক্ত করে দিলাম, এবং ঘনক্ষেত্র গঠন করতে, ঘনক্ষেত্র গঠন হলো, ওই ঘনক্ষেত্রের মোট পৃষ্ঠের আয়তন কত হবে, মোট পৃষ্ঠের আয়তন 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 16, প্রস্থ কত 8 প্লাস প্রস্থ 8 ইন্টু উচ্চতাও 8 প্লাস দৈর্ঘ্য 16 ইন্টু উচ্চতা 8, তাহলে এটা যোগ করতে হবে, 6 8 48, 4 128 প্লাস 8 8 64 প্লাস 128, তাহলে 2 দিয়ে গুণ করে দিই 16, 1 2 2 4 5 2 256 সাথে 64 যোগ 12 2 হাতে 1 320, 320 ইন্টু 2 0 640, উত্তর কত 640। তারপরে এটা হচ্ছে 94, 96 আর 97, এ এর 15%, অর্থাৎ 15% এবং বি এর 35%-এর গুণফলকে যদি সি এর 21% দ্বারা ভাগ করলে, সি এর 21% বসালে উপরে 100 চলে যাবে, দ্বারা ভাগ করলে মানে 21C ভাগ করলে উত্তর 37 হয়, 37 হয়। শেষে কি বলেছে উত্তর কত হবে যদি এ এবং বি এর গুণফলকে সি দ্বারা ভাগ করা হয়, অর্থাৎ এ ইন্টু বি সি দ্বারা ভাগ করা হয়, এ আর বি এর গুণফলকে সি দ্বারা ভাগ করা হয়, এটা আমাকে আনতে হবে। তাহলে এটা কেটে দাও, 3 5 15, 3 7 21, 5 7 35, 4 25 100, টোটালে কেটে দিলাম। তাহলে এ ইন্টু বি বাই 4 ইকুয়াল টু 4C ইকুয়াল টু 37, তাহলে এখান থেকে এ ইন্টু বি বাই সি ইকুয়াল টু 4 7 28 2 3 4 12 13 14 148, তো পেয়ে গেলাম এ আর বির গুণফলকে সি দ্বারা ভাগ করলে এত হয় 148। এবার হচ্ছে 97, বলেছে 70-এর 45%, 70-এর 45%, তাহলে কত বেরোবে 5 দোকানে 10, 5 নং 45, 7 নং 63 বাই 2 মানে 31.5, আবার এবং 110-এর 35%, 110-এর 35%, 0 0 কাটলাম, 5 7 35, 5 দোকানে 10, 77 মানে 36.5, তাহলে একটা পেলাম 31.5 আর একটা পেলাম 36.5, এর গড় নির্ণয় করো, এর গড়, তাহলে এর গড়, তাহলে আমি এই জায়গাটা রেখে দিই, এটা 63.2 আর 77.2, ঠিক আছে, তাহলে 63/2 প্লাস 77/2, তাহলে যোগ করলে কত হবে, যোগ করলে হবে 114/2, তাই না, 114/2, তাহলে গড় কত হবে, এই জায়গাটা পাচ্ছি 70 মান, এখনই গড় আসেনি, 70 মান পাচ্ছি, 70 মান পেলে এবার কি হবে, এটা যোগ করলে 70 হবে, এই 70-কে গড় করতে হবে, তাহলে কত হবে, 70-কে গড় করলে 35, শেষে আবার বলেছে গড় নির্ণয় করো, তাহলে আগে তো মান এটার পেয়ে গেলাম আমি কত 70, ওকে 2 দিয়ে ভাগ করলে গড় বেরোবে। এবার 98-এ দেখো 0.4 ইন্টু 0.4 ইন্টু 0.4 প্লাস 0.05 ইন্টু 0.05 ইন্টু 0.05 বাই কি আছে
0.8 ইন্টু 0.8 ইন্টু 0.8 প্লাস 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1। এটা সূত্র আছে উপরে, দেখো উপরে আমি যা আছে তাই লিখবো, মানে এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউব, তাই না? এ কিউব প্লাস বি কিউব উপরে আছে, বাই এই জায়গাটা আমি কি করব, এই মানটাকে কনভার্ট করে আমাকে এটাতে নিতে হবে, তাহলেই কাটবে। এই মানটাকে, টোটাল মানটাকে আমি কি করব, এটাতে কনভার্ট করলে উপরে তো 1 থাকছে, নিচে আমি যদি 2/3 নিই কমন, তাহলে আমি এটা লিখতে পারি এবার 0.04 ইন্টু 0.04 ইন্টু 0.04, সরি 04 বলছি, 0.4, হ্যাঁ, প্লাস এটা লিখতে পারি এবার 0.05 ইন্টু 0.05 ইন্টু 0.05। গুণ করে দেখো এই মানটা, এখানে 8 আসছে, তো সব 8 দিয়ে গুণ করলে 2 আছে 3 বার, তাহলে এটাকে আমি কি লিখব, এটাকে কিউব করব, তাহলে এটাকে কিউব করে দিচ্ছি, তাহলে এটা উঠিয়ে দিলাম। তাহলে এই জায়গাটা তুমি লেখো 0.04 কিউব প্লাস 0.05 কিউব, উপরেও আছে এটা, নিচেও আছে এটা, তাই না? উপরে এই যে এটা, নিচেও এটা, তাহলে এটা কি হবে, কেটে যাবে সম্পূর্ণটা, নিচে থাকবে 1/8। এটাই হচ্ছে উত্তর, 1/8। 102 নম্বর, সংখ্যা এ হলো 8 গুণ বেশি সংখ্যা বি এর থেকে। এ আর বি 8 গুণ বেশি, মানে এ 8 এ 1, ডিফারেন্স কত? 7। 7 কম আছে, তাহলে সংখ্যা বি কত শতাংশ কম সংখ্যা এ থেকে? এ 8 হলে কত শতাংশ কম? 7 কম না, তাহলে এটাই করতে হবে। 4 25 100, 4 দুগুণে এত, 12.5 কেটে দিলাম, 5 7 35, 3 7 14, 3 17, 1 87 বেরোলো, 87.5%, এত কম। ঠিক আছে, এই পর্যন্তই, 102 পর্যন্তই। তো এগুলো 2022 সালে আরআরবি এনটিপিসিতে এসেছিলো ম্যাথগুলো, অনেকগুলো ম্যাথ করালাম। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে এবং বুঝতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে, কারণ আগামী দিনে পরীক্ষা কাছাকাছি চলে এসছে, খুব শীঘ্রই পরীক্ষা হবে, এক মাস হয়তো আছে নাকি, 1-1.5 মাস রেলের পরীক্ষা। আশা করি রেলের যে টাইপের কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো, এই অঙ্কগুলো বর্তমানে রাজ্য সরকারও তুলে দিচ্ছে। তো অঙ্ক নিয়ে কখনোই বাছাবাছি করবে না, যেখানে যতদূর করবে তোমারই ব্রেনের ডেভেলপ হবে, তুমি অঙ্ক শিখবে। আর যদি ভাবো যে না আমি অঙ্ক অনেক কিছু অনেক জানি, সেটা ভুল, কখনোই ভাববে না। কারণ যত অঙ্কের সাথে পরিচিত হবে তত তুমি অঙ্ক সম্পর্কে জানবে, এবং পরীক্ষার হলে গেলে টাইপটা বুঝতে পারবে যে এই টাইপটা অঙ্ক তো আমি করেছি, এই টাইপ এইভাবে করতে হয়, তখন তুমি অঙ্কটা সলভ করতে পারবে। অঙ্কের সাথে পরিচিত যদি না হও, কম হও, তাহলে তুমি পরীক্ষার হলে অনেক অঙ্ক দেখা গেলো তুমি দেখোইনি কোনো দিন, কোত্থেকে দিলে অঙ্কটা কোনো দিন করিনি, তাহলে তোমার অসুবিধা হবে। ওই জন্য যত পারবে অঙ্কের সাথে পরিচিত হবে, এবং সামনে যত সেট থাকবে সেগুলো করতে থাকবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। 50